প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ২২ প্রথম অংশ। লেখনীতে জান্নাত নুসরাত। নাসির সাহেব আর ইশরাত বাড়ির বাইরে বের হয়েছেন সামনের গ্রোসারি শপে যাওয়ার জন্য। ইশরাত রেডি হয়ে আসতে আসতে নাসির সাহেব তার দৃষ্টিসীমার বাহিরে চলে গেলেন। ইশরাত দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। সৈয়দ বাড়ির ফটক পার করে যেতে নিবে জাইন পেছন থেকে গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়ান। ইশরাত পিছু ফিরে তাকানোর আগেই জাইন দ্রুত পায়ে এগিয়ে আসলো। কোনো কথা ছাড়াই এক হাত দিয়ে চেপে ধরলো মেইলি নরম হাত। ইশরাত থমকে দাঁড়ালো। চোখ উপরে তুলতেই জাইন ইশারা করলো সামনে পা বাড়ানোর জন্য। ইশরাত কতক্ষণ নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে নিজেকে স্বাভাবিক করলো। ঢোক গেলে অগ্রসর হলো সামনের দিকে। জাইন কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে চলা ইশরাতের মিষ্টি মুখের দিকে একধানে তাকিয়ে রইল। নুসরাতের কথা শেষ হওয়ার আগেই তার গালে পরপর বাজিয়ে দুটো থাপ্পড় পড়ল। তারপর থেকেই পিনপতন নীরবতা। বদ্ধরুমে চুপচাপ দাঁড়িয়ে আছে ইরহাম মাহাদি। কোনো শব্দ ব্যয় করেনি দুজন। বুঝেছে কথা বললেই তাদের উপর নুসরাতের রাগ ঝাড়বে এই লোক, তাই চুপচাপ থাকাই শ্রেয় মনে হলো দুজনার কাছে। আরশ এখনও নিজের জায়গায় চুপচাপ বসে সামনের ভদ্রমহিলাকে এক মনে দেখছে। নুসরাত থাপ্পড় খাওয়ার পর থেকে মুখে কুলু পেটেছে। গালি দিতে চায়নি সে, আসলে দিতে চেয়েছিল, কিন্তু মনে মনে সেটা স্লিপ অফ ঠ্যাং হয়ে মনে মনে না হয়ে জোরে বের হয়ে গিয়েছে। এতে তার বেচারির দোষ কি? দোষ তো মুখের, তাই না? তাহলে এই বেটা তাকে এত জোরে মারলো কেন? তাই আবারও মুখ ফসকে ভুল কিছু বের হওয়ার ভয়ে ঠোঁট চেপে ধরে বসে আছে। তার নাজুক গালে আর থাপ্পড় খেতে চাচ্ছে না এই মুহূর্তে। জন্মের পরে এই প্রথম এত থাপ্পড় খেয়েছে মনে হয় সে। কিভাবে তার মতো একটা মেয়েকে এই লোক ধুমধাম করে মারছে? জামাই হয়েছে তো কি মাথা কিনে নিয়েছে নাকি? এই আরশ বেটাকে একটা শিক্ষা না দিলে সে নুসরাত নাসির না। এই নিয়ে গুনে গুনে তাকে এই বেটা 15টা থাপ্পড় মেরেছে, সব ফিরিয়ে দেবে সে। গালিগালাজ শব্দটা পছন্দ না আরশের। সে নিজেও গালি দেয় না, আবার তার সামনে কেউ গালি দিক সেটাও সে পছন্দ করে না। এতে রাগ হয় প্রচুর। বর্তমানে তার চোখের সামনে নিস্তব্ধ হয়ে বসে থাকা নুসরাতের কিয়ৎকাল পূর্বের গালি শুনে রাগ বিরক্তি দুটোর একটাও হচ্ছে না। এতেও সে মহাবিরক্ত। কেন রাগ হচ্ছে না? কেন বিরক্ত আসছে না এই বেয়াদব মহিলার উপর? সূক্ষ্ম গলা ভেজানোর জন্য ঢোক গিলে নিল। তাতে গলার অ্যাডামস অ্যাপল উপর নিচ বিট হলো। নিষ্প্রাণ চোখে স্থির চেয়ে থাকলো বাজ পাখির ন্যায় মেইলি মুখখানার দিকে। থাপ্পড় খাওয়ার জন্য গালে কিছুটা দাগ পড়েছে, সেদিকে তার চোখ বারবার ঘুরে গিয়ে দৃষ্টিবিদ্ধ হলো। নুসরাত বসে থাকতে থাকতে বিরক্ত হলো। এতক্ষণ ধরে চুপচাপ বসে আছে, এর মানে এই না আজ সারাদিন এভাবেই বসে থাকবে সে। তাই নিজের বন্ধ রাখা মুখ খুলল কষ্ট করে। গাল দুটো অসাড় হয়ে আছে। নিজের রাগ ভেতরে চেপে সোজাসুজি বসে প্রশ্ন ছুড়ল, এই ভাই, আপনার সমস্যা কি? আরশ কথা বলল না, স্থির নিজের জায়গায় থাকলো। কিন্তু চোখের মনি মুখ থেকে সরে এসে তার নাকে গালে স্থির হলো। নুসরাত অদম্য রাগে দাঁতের নিচে চাপা দিয়ে দাঁত চেপে কোনোরকম জিজ্ঞেস করলো, কি সমস্যা কি আপনার? এমন করে বসে আছেন কেন? আচ্ছা বাদ দিন, আপনি বসে থাকেন এভাবে, আমাকে যেতে দিন। আমার তো একটা মান সম্মান আছে, সারাদিন এইভাবে বাহিরে থাকলে মানুষ ভালো বলবে না। সামনাসামনি এই কথা বললেও মনে মনে নুসরাত তার উল্টো বিড়বিড় করলো, যার যা ভাবার ভাবুক, আমি নুসরাত নাসির এসবের পরোয়া করি না। আরশ নুসরাতের কথায় হয়তো একটু বিরক্ত হলো, তাই মুখের শান্ত ভঙ্গিমায় একটু বিরক্তি ফুটিয়ে তুলে ইরহামের উদ্দেশ্যে বলে উঠল, ওই বেয়াদব মহিলার মুখ ভালো করে বেঁধে রাখ। কখন থেকে স্বামী সমান অভিভাবকের উপর চিৎকার করতেই আছে। ইরহাম নুসরাতের মুখে কাপড় বাঁধতে নেবে আরশ চোখ রাঙালো, গম্ভীর গলার সতর্কতা জারি করে বলল, মোলায়েম করে বাঁধবি, যাতে আমার মিসেস একদম ব্যথা না পায়। যদি সামান্য ব্যথা পায় তাহলে। ইরহামকে আর বলতে হলো না, সে মাথা ঝাঁকিয়ে বোঝালো বুঝে গিয়েছে। নুসরাতের মুখে কাপড় বাঁধার আগেই আরশ তা থাবা মেরে নিয়ে নিল। ফুসকিরে উঠে ইরহামকে ধমকালো, তোকে বলেছি আমি কাপড় বাঁধতে? ইরহাম আরশের দুই কথায় তবদুল হয়ে দাঁড়িয়ে রইল। মাহাদি কোনো কথা না বলে আরেকটা চেয়ার টেনে নুসরাতের সামনাসামনি বসতে যাবে আরশ ঠেলে দূরে সরিয়ে দিল। ইশারায় কোনার একটা জায়গা দেখিয়ে বলে উঠল, ওইখানে গিয়ে বস, এদিকে কি মধু লাগানো আছে? নুসরাত বারবার বিরক্তির উপর বিরক্ত হলো।
কিন্তু তা বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ না পেয়ে দাঁত কামড়ে বসে থাকতে হলো। একেই হাত নাড়াতে পারছে না, তার উপর এই আপদ। আরশ এবার কিছু বলতে নিবে, নুসরাত পুরুষালী ঠোঁটের দিকে চোখ স্থির রেখে জিজ্ঞেস করল, সিগারেট খান? আরশ নির্দ্বিধায় স্বীকারোক্তি দিল, নুসরাত চোখ সরু করে আবারও শুধালো, মদ খান? না, কিন্তু বগলের নিচে নিয়ে ঘুরি। নুসরাত মুখ দিয়ে বাহ বাহ দিল। হাত নাড়াতে না পারায়, হাততালি দিতে না পেরে প্রচুর ব্যথিত হলো। আবারও প্রশ্ন করলো, আর কি কি বগলের নিচে ঘুরেন আপনি নিয়ে? মেয়ে মানুষও বগলের নিচে নিয়ে ঘুরি। নুসরাত কিয়ৎকাল আরশকে অবলোকন করলো, অতঃপর মৃদু স্বরে মিষ্টতায় পরিপূর্ণ কণ্ঠে আওড়ালো, হাতে ব্যথা পাচ্ছি, খুলে দিন। আরশ ইরহামকে ভুরু দিয়ে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, খুলে দে। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, খুলে দেব? আরশ শব্দ করে শ্বাস ফেলল, চোখের ইশারায় খুলতে বলল। ইরহাম হাতের বাঁধনে হাত দিতেই আরশ থামিয়ে দিল। অবজ্ঞার সাথে দুই হাত তুলে আড়মোড়া ভেঙে বলল, হাত খুলে দিস না। ইরহাম দাঁড়িয়ে থাকলো, সোজা হয়ে দাঁড়িয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? আরশ নিজের ক্লিন শেপ ধারালো চোয়ালে হাত বুলিয়ে গম্ভীর আওয়াজে আওড়ালো, খুলে দিলেই ফড়িংয়ের মতো তিরিং বিরিং করবে। এর চেয়ে ভালো এভাবেই বাধা থাকুক। শান্তশিষ্ট করুণ দেখতে ভালোই লাগছে আমার মিসেসকে। নুসরাত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। আরশকে তাচ্ছিল্য নিতে না পেরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলে উঠল, আমি করুণ না। কথা শেষ করতেই ধপাস করে দরজা খুলে গেল। মাহাদি, নুসরাত আর ইরহামের চোখ দরজার দিকে ঘুরে গেল। আরশ নিজের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে থাকল। পিছন ফিরে দেখার প্রয়োজন বোধ করলো না কে এসেছে। আরশ শটান হয়ে সামনাসামনি বসায় নুসরাতের দৃষ্টি তাকে ভেদ করে দরজার কাছে গেল না। উকি ঝুঁকি মারল কে এসেছে দেখার জন্য, কিন্তু অক্ষিপট সেই অবধি পৌঁছালো না। একবার পা বাঁধা ভুলে গিয়ে উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেল। চনক নড়ল, পা তো বাঁধা। তাই আরশের দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠল, আরশ ভাই, দেখব? আরশ বুকে আনাড়ি হাত বেঁধে চোয়াল শক্ত করে জিজ্ঞেস করলো, কি দেখবি? নুসরাত সামান্য কপাল কুঞ্চিত করে বলে উঠল, কে এসেছে তা? আরশ গম্ভীর কণ্ঠে বলল, দেখার দরকার নেই, আমাকে দেখ। নুসরাত তৎপর গতিতে কথার পিঠে কথা ফিরিয়ে দিল, আপনাকে দেখার কিছুই নেই। গত 1 ঘন্টা যাবৎ আপনাকে অনেকবার দেখেছি, দেখার মতো বিশেষ কিছু খুঁজে পাইনি। আরশ চোখ বড় বড় করে ধমকে কিছু বলতে নেবে পেছনের কথায় থেমে গেল। ঘাড় ঘুরিয়ে সামান্য পেছনে তাকালো। আবিরকে এমন হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ল আরশের। আবির নুসরাতকে চেহারের সাথে বসা দেখে অবাক হলো। না চাইতেও মুখ দিয়ে বের হয়ে আসলো, তুমি? আরশ ঝটপট আবিরকে শুধরে দিয়ে বলে উঠল, হোয়াট আর ইউ? কল হার ম্যাম। আবির মাথা নিচু রেখে আরশের কথার প্রতিউত্তর করলো, কিন্তু স্যার। আরশ কথা কেটে দিয়ে বলে উঠল, কোনো কিন্তু না, ম্যাম বলবে ওকে। নুসরাত আবিরের চুপসানো মুখের দিকে তাকাতেই হে হে করে হেসে উঠল। নুসরাতের এমন হাসির মানে খুঁজে পেল না আরশ। আবির নুসরাতের দিকে চোখ তুলে তাকাতে নেবে আরশ ধমকে উঠল, ওর দিকে চোখ তুলে তাকাচ্ছ কেন? চোখ নিচের দিকে রাখো। আবির মিনমিন করে বলে উঠল, ওকে স্যার। নুসরাতকে হাসতে দেখে আরশ বিরক্ত হলো। ইরহামকে ডেকে ওঠে, ইরহাম। ইরহাম জি ভাই বলতে বলতেই আরশ বলল, যা একটা লাঠি নিয়ে এই মহিলাকে 2 ঘা মনে হচ্ছে দিতেই হবে। দাঁতগুলো ঢুকছেই না ঠোঁটের ভেতরে। নুসরাত আরশের কথায় থামল না, দ্বিগুণ শব্দে হেসে উঠল। আবিরের বেচারা মার্কা মুখ দেখে নুসরাতের ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে। শুধুমাত্র হাত পা বাঁধার জন্য পারছে না, না হলে এখানেই শুয়ে পড়ত সে। নিজাম শিকদার আর সুফি খাতুনের ঝগড়া লেগেছে জম্পেশ। এক প্রকার সেটা জমে ক্ষীর হওয়ার মতো। ঝগড়া লাগার কারণ কেউ জানে না। সৌরভী ঝগড়া থামানোর চেষ্টা করছে, কিন্তু তা থামাতে গিয়ে দুজনের কথার তোপে পড়তে হচ্ছে সৌরভীকে। আহান সুফি খাতুনের পাশে দাঁড়িয়ে ঠোঁটে হাত চেপে হাসছে মুচকি মুচকি। ঝগড়া দেখতে পেরে ভালোই লাগছে তার নিকট। সুফি খাতুনের সাথে কথায় কোনোভাবেই পেরে উঠলেন না নিজাম শিকদার। তবুও হার মানতে রাজি নন তিনি। শয়তান ভদ্রমহিলাকে আজ একটা শিক্ষা না দিলেই নয়। গতবারও তার গাছের ফুল চুরি করেছে, আর এবারও একটা হেস্তনেস্ত করেই ছাড়বেন নিজাম শিকদার। তাই নতুন উদ্যমে ঝগড়া করতে ব্যস্ত হলেন ওনারা।
সৌরভী নিজের দাদাকে থামানোর চেষ্টা করলেও আহানের মধ্যে সেই মনোভাব পরিলক্ষিত নয়। আহান বাড়ির বাহিরে বসার জন্য চেয়ার পাতা ওখানে একটা চেয়ার এনে বসে গেল আরাম করে। গালে হাত দিয়ে দেখতে মনোযোগী হলো টান টান এই ঝগড়া। মাঝে মাঝে মুখ দিয়ে শব্দ বের করে চিয়ার আপ করলো ও। সৌরভী বুঝে গেল আজ আর এই ঝগড়া থামবে না। এই দুইজনকে থামাতে গিয়ে বিনা কারণে নিজের এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না। তার চেয়ে ভালো বসে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা। সৌরভীও আরাম করে ঝগড়া দেখার জন্য চেয়ার টেনে বসলো। আহানের মতো গালে হাত দিয়ে মনোযোগী হলো ঝগড়া দেখার জন্য। নিজাম শিকদার রাগে চিৎকার করে বলছেন, আপনাকে না করার পরেও কেন আপনি আমার কাছে হাত দিয়েছেন? সুফি খাতুন তার থেকে দ্বিগুণ জোরে চিৎকার করে বললেন, দিয়েছি, বেশ করেছি, গাছগুলো বাহিরে রাখলে তো আমরা হাত দেবই। নিজাম শিকদার খুবই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বললেন, তো কি গাছগুলোকে বাড়ির ভিতরে ঢুকিয়ে রেখে দেব? হ্যাঁ রাখুন, আমরা কি না করেছি? সুফি খাতুন মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। আহার নিজেও পাতা চেয়ার হাতে তুলে নিয়ে নানির পেছন পেছন যেতে যেতে নিজাম শিকদারের মুখের ওপর গটগট করে দরজা লাগাতে ভুললেন না।